আরে দাঁড়িয়ে কি দেখছো? তোমার নতুন শাশুড়িকে বরণ করে নাও। বন্ধ করো এসব। মেয়েটার নাম হলো বরখা। বরখা যে তোর নতুন মা হয়ে আসছে এই বাড়িতে। বরখাকে আমি বিয়ে করবই, আর ও এই বাড়িতে আসবে, আর আমিও দেখব কে আমার বিয়ে করাটা আটকাতে পারে। আরে বাবা, আজ পর্যন্ত ছেলের বিয়েতে বাপকে নাচতে দেখেছি আমরা। আজকে প্রথমবার বাপের বিয়েতে ছেলে বৌমাকে নাচতে দেখবো। একে দেখো, এ হলো সে যার সঙ্গে দেখা করে তুমি বোঝাতে চাইছিলে। অপদার্থ, তোর তোর লজ্জা করছে না? তুই বাড়িতে বসে নেশা করছিস। এই বয়সে যে তুমি বিয়ে করলে তোমার লজ্জা করছে না? পুরো এরিয়া এসবের মজা নিচ্ছে, আর লজ্জা আমার লাগা উচিত? লজ্জা তো তোমার লাগা উচিত। দেখ সুভাষ, তুই কিন্তু তোর সীমার বাইরে চলে যাচ্ছিস। আরে সীমা তো তুমি পার করে গেছো, সব জায়গায় বদনাম করে দিয়েছো। এবার এই বাড়িটা ওই মহিলার নামে করে দাও। এই কারণেই ও তোমাকে ভাসিয়েছে না? সুভাষ, পাগল পাগল হয়ে গেছে ও। ছেলে হয় তোমার। আমার বদনাম করে দিল। দেখতে পাচ্ছ না ও কি করছে? তুমি শান্ত হও। আরে কি শান্ত হব আমি? আমি কি চুপচাপ বসে বসে দেখবো? তোমার শরীর এসব খারাপ দেখেও করবে। তুমি আমার শান্ত হতে বলছো? এই যে দেখো দেখো, আমি বললাম না, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। তুমি এখানে বসো, আমি জল নিয়ে আসছি। আরে আমার কথা শোনো। আরে পুরোহিত মশাই নমস্কার। নমস্কার নমস্কার। কেমন আছেন? শরীর কেমন? ভালোই আছি। আপনি? হ্যাঁ, এমনি তো সব ঠিকই আছে, কিন্তু একটা কথা বলুন, আপনার ছেলে সুভাষের সাথে আপনার কোনো কথা হয়েছে? সুভাষের সঙ্গে? আরে কাকা, এনার সঙ্গে কি কথা বলছেন? যদি সম্পর্ক নিয়ে কথা বলেন তাহলে এনার সঙ্গে কথা বলে কিচ্ছু হবে না। গত 6 মাস ধরে আমার জন্য মেয়ে দেখছেন, কিন্তু খুঁজে পাননি। তোর মতন অসভ্য ছোট লোক ছেলেকে কে মেয়ে দেবে রে? চলে এসে বিয়ে করতে, চল ভাগ। যদি সম্বন্ধ খুঁজছেন তাহলে কোনো ম্যারেজ বিউরোতে যান, বা কোনো বিয়ের কোনো ওয়েবসাইট দেখে নিন।
কিন্তু এনার থেকে তো দূরেই থাকুন, এনার পেছন ছেড়ে দিন। হ্যাঁ ঠিক আছে, তোমার কাছে বুদ্ধি নেবার দরকার নেই, তুমি যাও এখান থেকে। হ্যাঁ, প্রণাম পুরোহিত মশাই। আচ্ছা পুরোহিত মশাই, আমি আসছি। নমস্কার দাদা, নমস্কার। আরে না দাদু, যখনই গেম শুরু হয় তুমি কুইনের পেছনে পড়ে থাকো, আমি খেলবো না আরে তোমার মা, সাথে। ওটা খেললেই তো বেশি পয়েন্ট পাওয়া যাবে। হ্যাঁ খেলো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখাচ্ছি তোকে কিভাবে কুইনটা ফেলতে হয়। রাইট, এ হলো ম্যাজিক। ও সরি 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 সরি, তুই নিজেই করে নে এবার। আরে বাবা, আমি ভাবছি যে আর একটা বিয়ে করব। আরে বাবা, এই ক্যারাম বোর্ড খেলতে খেলতে কি ভাবছো এইসব? হ্যাঁ চলো, আমি দোকানে যাচ্ছি, পরে দেখা হচ্ছে তোমার সঙ্গে। হ্যাঁ আমি এখন এগোই। হ্যাঁ বাবা আমার কথা বা বিকেলে কথা বলছি। নমস্কার, আগে আপনি? আমার নাম হীরালাল গুপ্তা। আরে হ্যাঁ হ্যাঁ, বসুন না। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার জন্য কিছু ছবি বের করে রেখেছি। আমি কি দেখতে পারি? হ্যাঁ, এই দেখুন। আরো দেখান। হুম, আরে দাঁড়ান দাঁড়ান, এটা কি? ওনার নাম বরখা। 8 বছর আগে ওনার স্বামীর কাছ থেকে ডিভোর্স হয়েছে ওনার। তখন থেকেই দাদার বৌদির সঙ্গেই থাকেন। আমি কি এর সঙ্গে দেখা করতে পারি? থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি কি বলছিলে? হ্যাঁ, 5 বছর আগে আমার স্ত্রীর স্বর্গবাস হয়েছে। বাড়িতে ছেলে আছে, বৌমা আছে, মিষ্টি একটা নাতনি আছে। আমি শুনেছিলাম যে একা থাকাটা নাকি একটা দুর্ভাগ্যের ব্যাপার, কিন্তু কথাটা এখন আমি হারে হারে অনুভব করছি। একা থাকাটা একেবারে জ্বালা স্বরূপ। আমার বৌমা, আমার ছেলে নাতনি আমাকে খুব যত্ন করে, কিন্তু তারপরেও জানি না, আমার নিজেকে ভীষণ একা মনে হয়। সেই জন্য আমি ভাবলাম যে দ্বিতীয়বার বিয়ে করব। আমার একজন আপনকে ভাবা উচিত, যাকে আমি মনের কথা বলতে পারি। আমি আপনাকে এই ভরসাটুকু দিতে পারি যে কোনো দিক থেকে আপনার কোনো রকম কমতি হবে না। আপনার চোখে আমি কখনো জল আসতে দেব না। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আপনি এত সততার সাথে আমাকে এগুলো বললেন, আমার ভালো লাগলো। এমনিতে আমারও কাউকে পাশে চাই। চলুন। কাম। আস্তে আস্তে আস্তে, সাবধানে। চলুন। বিয়ে থেকে তো আমার বিশ্বাসই উঠে গিয়েছিল, এই জন্য আবার বিয়ের বিষয়ে কখনো ভাবিনি। তারপর একদিন মনে হলো দাদা বৌদির সাথে কতদিন থাকবো, এই জন্যই সিদ্ধান্ত নিলাম। তাহলে চলুন।
ছেলে বৌমার সাথে কবে দেখা করাবেন? খুব তাড়াতাড়ি দেখা করাবো। একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলো না। মানুষের বয়স ঠিক বোঝা যায় না, কিন্তু এদিকে আপনাকে বয়সের থেকে বেশি বয়স্ক লাগে। আমাকে বুড়ো মনে হচ্ছে? কিরণ, কিরণ, আসছি। আরে বাবাকে তো দেখলাম না, কোথায় উনি? আমি ঠিক জানি না, উনি সন্ধ্যাবেলায় কোথাও বেরিয়ে যান আর দেরি করে বাড়ি ফেরেন। আরে কিরণ, তোমার তো জিজ্ঞেস করা উচিত কোথায় যান, কোথায় থাকেন। হ্যাঁ, আরে বাহ বাহ দাদু, কি সুন্দর লাগছে তোমায়। মা, ভালো লাগছে তো আমায়? কি ভালো লাগছে? প্রতিবেশীরা দেখে তো তোমাকে হাসবে এবার। আরে চুলটা কালো করার কি দরকার ছিল? আমি তো কিছু বুঝতে পারছি না। বাবা, আসলে আমি আরে ছাড়ো না তুমি, কেউ হয়তো ওনাকে বলেছে, তাই বাবাও রাজি হয়েছেন। আরে যে যা বলবে তাই করে নেবে নাকি? আরে শেয়ার তো করবে যে কি করা উচিত, কি করা উচিত নয়। দেখ বাবা, লোকে কি বলবে সেই জন্য সবকিছু ছেড়ে দেব? মানুষের ভয়ে আমি নিজের আনন্দ নষ্ট করে দেব? বাবা, এরকম করিস না, যেন এমন না হয় যে মানুষের ভয়ে আমরা বেঁচে থাকতেই ভুলে যাব। গুড মর্নিং দাদু। আরে গুড মর্নিং মা। বৌমা, কি বাবা? বলছি সুভাষ কোথায়? বাবাও তো সকালেই দোকানে চলে গেছে। আর বাবা, আপনিও ওর কথায় কিছু মনে করবেন না। মা, এই কথাটাই আমি সুভাষকে বলতে চাইছিলাম, যে ও যেন আমার কথায় কিছু মনে না করে। দেখো মা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি দ্বিতীয়বার বিয়ে করব। কি? হ্যাঁ মা, অনেক ভাবনা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। সে খুব ভালো মহিলা, সে তোমাদের সঙ্গেও দেখা করতে চায়। বৌমা, এই কথাটা তুমি সুভাষকে বলে দিও। কিন্তু বাবা, আপনি হঠাৎ করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিলেন। পাত্রীও খুঁজে নিয়েছেন, তিনি কে, কি করেন, কোথায় থাকেন? দেখো মা, এই সিদ্ধান্তটা আমি হঠাৎ নেইনি, আমি অনেক চিন্তা ভাবনা করেই নিয়েছি। আমি এই কথাটাই সুভাষকে বলতে চেয়েছিলাম, কিন্তু আজকালও এত বিজি থাকে যে ওকে আমি বলতে পারিনি। কিন্তু তুমি এই কথাটা ওকে বুঝিয়ে বলো। আচ্ছা বৌমা, আমি আসছি। আরে পুরুত মশাই, নমস্কার। আরে নমস্কার নমস্কার, কেমন আছেন? আর কি খবর আপনার? অনেকদিন পর দেখা হচ্ছে আপনার সঙ্গে। হ্যাঁ, কি আর বলবো, এমনিতে সব ঠিকই আছে। এখন সব অনলাইন হচ্ছে, এখন আর আমার আবশ্যকতা কি আছে বলুন? আরে না না, এরকম কোনো ব্যাপার নয়। আমি তো আপনাকে বলেইছি, কোনো ভালো সম্বন্ধ হলে আমার মেয়ের জন্য নিশ্চয়ই বলবেন। কি অদ্ভুত কথা বলছেন আপনি। আপনি আপনার মেয়ের বিয়ের কথা বলছেন, আর আপনার বাবা নিজের বিয়ে নিয়ে ভাবছেন। এগুলো কি বলছেন আপনি? আরে দেখুন, আমি সত্যি কথা বলছি, কোনো মিথ্যে কথা নয়। আপনার বাবা কি আপনাকে কিছু বলেনি? কালকেই তো লগ্ন বার করেছি আমি, এই মাসের 15 তারিখে। আর এই কথাটা যদি মিথ্যে হয় তাহলে? একটা কাজ করুন,
আপনি আপনার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করুন। ওই মেয়েটার নাম হলো বরখা, বরখা, যে আপনার নতুন মা হয়ে আসবে আপনার বাড়িতে। আরে যজমান, অনলাইনের উন্নতি কি ভাবছেন আপনি? আরে সুভাষ দাদা, কেমন চলছে বিয়ের বন্দোবস্ত? হ্যাঁ, সবার একদম মনে থেকে যাবে, আজ পর্যন্ত ছেলের বিয়েতে বাপকে নাচতে দেখেছি আমরা, আজকে প্রথমবার বাপের বিয়েতে ছেলে আর বৌমাকে নাচতে দেখবো আমরা। কি ভুলভাল বলছিস তোরা? কি বলছিস? আরে, আমাদের উপর রাগ দেখাচ্ছ কেন দাদা? হ্যাঁ, যাও যাও গে নিজে নতুন মাকে স্বাগত জানাও, যাও। বিয়ের লগ্ন তো পেরিয়ে গেছে, তাই না? যাও দাদা। কিরণ, বাবা কোথায়? না, বাবা কোথায়? জানি না কেন, কি হয়েছে? তুমি কি জানো? পুরো পাড়া জানে এখন যে উনি বিয়ে করতে চলেছেন। তুমি জানো? তুমি এই বিষয়টা জানো? বাহ, পাড়া প্রতিবেশীরা জানে, নিজের ঘরের বউও জানে, শুধুমাত্র আমি জানি না। উনি উনি আজ সকালেই আমায় জানিয়েছেন। এই হলো আমার বৌমা কিরণ, আর এই হলো আমার ছেলে সুভাষ, নমস্কার। আর এই হলো আমার মিষ্টি নাতনি জ্যোতি। আর হ্যাঁ, এই হলো বরখা, খুব তাড়াতাড়ি এই বাড়ির সদস্য হতে যাচ্ছে। আরে জ্যোতি, তোমার নতুন ঠাকুমার সঙ্গে কথা বলবে না? হ্যালো দিদা। খুব মিষ্টি, উনি সবসময় তোমার কথা বলেন। আরে তোমরা ভিতরে এসো না, আমি সবার জন্য চা নিয়ে আসছি। চলো। আরে না না, এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, ওইসব নয়, অন্য কোনো দিন হবে। এখন আমার যাওয়া উচিত, আসছি আমি। আমি তোমাকে বাইরে ছেড়ে দিয়ে আসছি। আসছি আমি মা, চলো। আরে দেখছো তো, এই বয়সে এই অবস্থা, দুজনের কারোর লজ্জা নেই। এদের তো ডুবে মরে যাওয়া উচিত। এসো। উনি পাগল হয়ে গেছেন, মাথা খারাপ হয়ে গেছে ওনার। কিছু জিজ্ঞেস করবে না, বলবে না, আর বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিল। সবার আগে তোমার ছেলে বৌমার সিদ্ধান্ত জানা উচিত ছিল, ওদের বোঝানো উচিত ছিল। এখন বোঝা বা না বোঝানোর কি আছেটা কি? কেউ কি জানতো বাবা এই বয়সে এমন একটা সিদ্ধান্ত নেবেন? আমার ছেলে আর বৌমার এটা বোঝা উচিত, যেমন ভাবে স্বামী স্ত্রী একজন আরেকজনের ভরসা হয়, সেটা অন্য কেউ হতে পারে না। যেমন ভাবে স্বামী স্ত্রী একে অপরকে দেখাশুনো করতে পারে, অন্য কেউ তা করতে পারে না। এই কথাটাই তোমার ছেলে আর বৌমাকে বোঝানো উচিত, যে তুমি এটা কেন করছো, কি জন্য করছো। আমি চাই না যে তোমার পরিবারে কোনো অশান্তি হোক। নিজের খেয়ালে চলবেন উনি, কারোর সম্মান নিয়ে ওনার কিচ্ছু যায় আসে না। কতটা নির্লজ্জ দেখো, ওই মহিলাকে পুরো পাড়া ঘুরিয়ে আমাদের সঙ্গে দেখা করতে এনেছেন। শোনো, তুমি তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আরে কিভাবে? বাবা তুমি রাগ করছো কেন? জীবনটা দাদুর নিজের, নিজেই সিদ্ধান্ত নেবে। বিয়ে করতে চাইছে যখন করতে দাও না। তুই একদম চুপ কর, এই বিষয়ে তোর মাথা কামানোর কোনো দরকার নেই। তুই জানিস পাড়ার লোক হাসাহাসি করছে, মজা করছে আমাদের নিয়ে। মানুষজনের ভাবনা চিন্তা খারাপ, দাদুর নয়। এই চুপ! বাবার সাথে কেউ এইভাবে কথা বলে? হ্যাঁ, আর আমরা তোর কাছ থেকে তোর পরামর্শ চাইছি না জ্যোতি। তুই কি আদৌ জানিস এটা কত বড় একটা বিষয়? যা ইচ্ছে তাই বলে যাচ্ছিস। যা রুমে যা, যেতে বললাম তো। চলো।
তোমার লজ্জা করলো না এই বয়সে এইসব করতে? আমরা তো জ্যোতির বিয়ের ব্যাপারে ভাবছিলাম, আর তুমি নিজের বিয়ের কথা ভাবছিলে। তোমার ভাবনা চিন্তা এত ছোট হলো কি করে? সম্মানের এতটুকু পরোয়া করো না তুমি? বাবা, আমি এটা ভাবতে পারছি না যে মানুষের আমার সিদ্ধান্তে কি আসে যায়, যে আমি কেন বিয়ে করছি। আরে অন্তত তোমরা আমার সিদ্ধান্তটা একবার বোঝবার চেষ্টা করো। আমরা কিচ্ছু বুঝতে চাই না, শুধু একটাই কথা জিজ্ঞেস করব, কিসের খামতি ছিল তোমার? আর ওই মহিলা কি বলে তোমার মন গলিয়েছে? দেখো বাবা, কারোর কথাই আমি সিদ্ধান্তে আসিনি। এটা আমার নিজের সিদ্ধান্ত। আমি নিজেকে একা মনে করছি। আমার মনে হচ্ছে যে আমার কাউকে প্রয়োজন, যে আমার খেয়াল রাখতে পারবে। বাবা, আমি কি আপনার দেখাশোনা করি না? শাশুড়ি মা চলে যাওয়ার পর থেকে আমি তো আপনার যত্ন নিচ্ছি। মা, আমি কখন বললাম যে তুমি আমার খেয়াল রাখো না? কিন্তু তবুও আমি নিজেকে একা মনে করছি, ভীষণ একা অনুভব করছি। আমার মনে হচ্ছে যে এমনকি আমার সঙ্গে থাকুক যে একাকিত্ব দূর করতে পারে। দেখো মা, এই বিয়ের জন্য তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। ও একজন খুব ভালো মেয়ে, ও একজন ভালো মহিলা। ভালো একজন মহিলা। উনি এই বয়সে বিয়ে করে আমাদের মাথার উপর বসবেন, আর উনি নাকি খুব ভালো মহিলা। তাহলে বাবা, তুমিও একটা কথা খুব ভালো করে বুঝে নাও, এই বিয়েটা আমি একদম হতে দেব না। একটা কথা জেনে রাখো, বরখাকে আমি বিয়ে করবই, এবং ও এই বাড়িতেই আসবে। আর আমিও দেখতে চাই কে আমাকে বিয়ে করা থেকে আটকাতে পারে। ওই মহিলাকে আমি এই বাড়িতে পাও রাখতে দেব না। কেউ আমার মায়ের জায়গা নিতে পারবে না। ব্যাস! আর একটা শব্দও আমি শুনতে চাই না ওর ব্যাপারে। আমাকে বোঝানোর চেষ্টা করছো তোমরা, আমাকে। আরে তোমরা ভুলে যাচ্ছ যে এই বাড়ি ঘর সব আমার, এই সমস্ত সম্পত্তি আমার। আমি বানিয়েছি এই সব। যদি আমার কথা এখানে না থাকে তাহলে সবকিছু আগুন দিয়ে পুড়িয়ে দেবো। সাহস থাকলে লাগিয়ে দেখাও না। যাও, লাগাও আগুন। আরে দেখ, আমি আগুন লাগিয়ে দেখাচ্ছি। আরে বাবা, আমাকে চ্যালেঞ্জ করছিস? শোনো না। ছাড়বো না আমি। আরে আমাকে এরা কি ভেবেছে? দাদু, এই দেখ, শোনো আমার কথা। দেখ আমি কি করতে পারি। ছেড়ে দে আমাকে, ছাড় আমাকে, ছেড়ে দে। দাদু, আমার দিব্যি তোমাকে, প্লিজ এরকমটা করো না। দাও আমাকে, দাও। হীরালালজির সিদ্ধান্তে বাড়িতে একটা বড় ঝড় এসে পড়েছিল। আর এরকম তখনই হয় যখন আমরা একে অপরের সিদ্ধান্তগুলো বুঝতে অস্বীকার করে থাকি। সম্পর্ক আর সিদ্ধান্তের উপর অহংকার চেপে বসে পড়েছিল। নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি, আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। আমাদের কাছে যত সম্পর্ক আছে সেই প্রত্যেকটা সম্পর্কের নিজস্ব গুরুত্ব থাকে, কিন্তু একটা সম্পর্ককে টপকে আরেকটা সম্পর্ক কোনোদিনই আসতে পারে না। প্রত্যেকটা সম্পর্ক বোঝাপড়ার উপরেই দাঁড়িয়ে থাকে, কিন্তু এই ঘটনায় কেউ বোঝাপড়া করতে রাজিই ছিল না। হীরালাল বাবুর বিয়ের সিদ্ধান্ত অপরাধের কোনো নতুন জাল বিস্তার করেছিল। সুভাষের চোখে এই সব কিছুর দায় শুধুমাত্র বরখা দেবীরই। কি হতে চলেছে আসুন দেখা যাক। এই নাও তোমার চা। কিরণ, বাবা কোথায়? এখানেই কোথাও আছেন। হীরালাল বাবু কোথায়? হীরালাল বাবু কোথায়? আসুন, এটা ধরো। আসুন আসুন, আরে আসুন, বসুন। আসুন। আরে কিরণ, বাড়িতে নতুন সদস্য এসেছে, কিছু খাবার দাবার আনো। হ্যাঁ হ্যাঁ, যাও। যাও যাও যাও। আরে আপনি বসুন, বসুন বসুন না, বসুন। হ্যাঁ। আসলে কি জানেন, বাবা খুব খুশি, বিয়ের প্রস্তুতি নিয়ে মেতে আছে।
কিন্তু আমার সবার প্রথমে আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। আমি যদি কিছু জিজ্ঞেস করি বলবেন আমাকে? জিজ্ঞেস করুন, কি জানতে চান আপনি? আমি এটা জিজ্ঞেস করতে চাই, এই পুরো পৃথিবীতে আপনি আমার বাবাকেই পেলেন বিয়ে করার জন্য। আরে তুমি আর এমন কি চমৎকার করেছেন আপনি? আর উনি ওনার মান সম্মান, আমাদের সম্মান সব ভুলে গেল। ওনার যদি কিছু মনে থাকে সেটা আপনি। বরখা, বরখা, কি জাদু করেছেন, কি চমৎকার করলেন আপনি। দেখুন, আপনি যেটা ভাবছেন সেটা ঠিক নয়। আপনি নিজের বাবাকে কতটা চেনেন বা জানেন সেটা আমি জানি না, কিন্তু আমি যতটা চিনি উনি একজন ভালো মানুষ। আর এই জন্যই আমি বিয়েতে হ্যাঁ বলেছিলাম। আচ্ছা, একটা কথা বলুন, আপনি এই বিয়েটা করে কি লাভ পাবেন শুনি, বলবেন আপনি? এত লাভ ক্ষতির হিসেব তো আমি করিনি, শুধু ওনাকে আমার ভালো লেগেছে আর সেই কারণে হ্যাঁ বলেছি। সব থেকে যেটা ভালো লেগেছে, উনি আমাকে কখনো বলেননি যে আপনারা ওনার খেয়াল রাখেন না, শুধু একজনকে উনি পাশে চান। এখন ওনার সাহায্যের প্রয়োজন। বিয়ে করার যদি এতই শখ ছিল তাহলে তখনই করতো, যখন আমার মা মারা গেল। হ্যাঁ, সময়ের সাথে সব মানুষই পরিবর্তন হয়। কখনো কখনো একটা হোঁচট একটা মানুষকে রাস্তা পরিবর্তন করতে বাধ্য করে। একটা ছোট্ট ঘটনা আপনার বাবাকে বিয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আরে বৌমা, সুভাষ, বৌমা, সুভাষ। দেখলে অবস্থা, তুমি তো চলে গেছো। তুমি কি এটা ভেবেছিলে যে আমার কি হবে? আমি সম্পূর্ণ একা হয়ে গেছি। আর যদি আমি মরেও যেতাম, কেউ কিছু জানতেই পারতো না। ওই রাতে উনি বুঝতে পেরেছিলেন যে ওনার এমন একজনকে পাশে প্রয়োজন যে প্রতি মুহূর্তে ওনার পাশে থাকবেন। সব বাহানা এগুলো, আর কিচ্ছু না। কিন্তু আমি এই বিয়ে কখনো হতে দেব না, কখনো না। আর এই যে সম্পর্কটা এত বেড়েছে না, আর সেটার কারণ শুধু আপনি। আমি বারবার ওনাকে বলেছিলাম যে আগে তুমি তোমার পরিবারের সাথে কথা বলো। যারা কারোর অসুবিধের কথা বুঝতে পারে না, তাদের বোঝানোটা কত মুশকিল সেটা আমি আজ জানতে পেরেছি। যে কথাটা তোমরা 5 বছরেও বুঝতে পারোনি, সেটাই নেই দেখা হওয়ার পরই বুঝতে পেরেছে। আমি আসছি। পরিবার তোমার, তাই তোমাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। না, এই সিদ্ধান্তের বদল হবে না। ভগবানকে ধন্যবাদ যে আজও আমার দায়িত্ব এদের নিতে হয় না। আজও আমি আমার এবং তোমার দায়িত্ব নিতে পারি। কি ভারী। এটা কি করবে তুমি মা? এই গাছটাকে দেখ, শুকিয়ে যাচ্ছে। তো যদি এটাকে অন্য গাছের কাছে রেখে দেওয়া হয় তাহলে আবার ঠিক হয়ে যাবে।
তাই নাকি? রে সত্যি? তাই তো শুনেছি, গাছকে একা রাখলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু দুটো গাছ একসাথে রাখা থাকলে তাড়াতাড়ি শুকোয় না। এই দেখ। তাহলে যদি এই কথাটা সত্যি হয় মা, তোমার মনে হয় না যে দাদুর জন্য বিষয়টা এক হবে? তার মানে? মানে তুমি দেখোনি মা, দিদুন চলে যাওয়ার পরে গত 5 বছর ধরে দাদু কিভাবে ভেঙে পড়েছিল। জ্যোতি, তুই আর আগুনে ঘি ঢালার চেষ্টা করিস না। যা ভেতরে যা, যা বলছি। আরে এগুলো কি হচ্ছে জ্যোতির্মা? শুনলাম তোমার শ্বশুরের এই বয়সে নতুন করে বিয়ে দিচ্ছ। আমি তো শুধু এটাই জানতে চাই, তুমি তোমার শ্বশুরকে কি খাওয়াও যে তোমার শ্বশুর আবার ইয়াং হয়ে যাচ্ছে? এ প্রথম এরকম বৌমা হবে যে নিজের শাশুড়িকে বরণ করবে, গৃহপ্রবেশ করাবে, ফুলসজ্জার খাট সাজাবে। আরে জ্যোতি, আয়। আচ্ছা এটা বলতো, তোর মা কোথায়? আরে দাদু, এত জিনিস! আরে বলছি, দাঁড়া। বৌমা, সারপ্রাইজ। কি হয়েছে বাবা? মা, এই আমি কাপড় নিয়ে এসেছি। আমি চাই যে আমার বিয়ের দিন তোমরা এগুলো পরো। বাবা, আমাদের এসবের দরকার নেই। আমরা আপনার কাছ থেকে কিচ্ছু চাই না। শুধু একটাই অনুরোধ, আপনি দয়া করে বিয়েটা করবেন না। দেখো বৌমা, এখন এই বিয়ে আর আটকানো যাবে না। আমি ওই বরখাকেই বিয়ে করব। আর হ্যাঁ, তুমি যদি বোঝাতেই চাও তাহলে ওই সুভাষকে গিয়ে বোঝাও, ও যেন কোনো ঝামেলা না করে। আর একটা কথা, আমাদের বিয়ের পরই বরখা এই বাড়িতেই থাকবে। আমি চাই যে ও যখন এই বাড়িতে আসবে তাকে আপ্যায়ন তুমি করবে। দাদু, মা, তোমারও মনে হচ্ছে যে আমি যা করছি সেটা ভুল? না দাদু, তুমি কষ্ট পেও না। এই বাড়িতে হয়তো কারো তোমার পাশে একটু বসার, তোমার সাথে কথা বলার সময়টুকু নেই। দাদু, আমি তোমাকে দেখেছি একাকিত্বের সাথে লড়াই করো। যদি আমার ছেলে আর আমার বৌমা এই কথাটা বুঝতে পারতো। দাদু, ওনাদের বোঝানোর মতন কেউ নেই। আমার কথা তো কখনোই শুনবে না। মা, এটাই তো দুঃখের কথা। যদি আমার ছেলে আর আমার বৌমা আমার এই আনন্দের দিনে আমার পাশে থাকতো। আজকাল এই দ্রুত গতি সম্পন্ন জীবনযাত্রায় কারোর কাছে কাউকে দেবার কোনো সময় নেই। আর এই সময় যে একা হয়ে যায়, সে একাই থেকে যায়। হীরালালবাবু নিজের জন্য একজন সঙ্গিনী আনতে চেয়েছিলেন, যে তার বার্ধক্যের সময় তার সঙ্গী হয়ে থাকবে। কিন্তু এই ব্যাপারটা না চারপাশের সমাজ মেনে নিতে পারছিল, না তার পুত্র এবং পুত্রবধূ। আর মাঝখানে দাঁড়িয়েছিল জ্যোতি। জ্যোতি কি তার বাবাকে বোঝাতে সফল হতে পারবে? বরখা দেবী কি পিতা এবং পুত্রের মধ্যেই ঝড়ের মোকাবিলা করতে পারবে? আর অন্যায়ের সে কোন ভয়ঙ্কর চেহারা ছিল যা সামনে আসতে চলেছিল, যে তার অহংকারের আগুনে কি কি পুড়ে ছাই হতে চলেছিল? হীরালালবাবু ভেবে নিয়েছিলেন যে তার সিদ্ধান্ত বাস্তবায়িত করেই ছাড়বেন। তাহলে কি হীরালালবাবু তার সিদ্ধান্ত বাস্তবায়িত করতে পারবেন? আসুন দেখা যাক। আরে
আরে দাঁড়িয়ে কি দেখছো? তোমার নতুন শাশুড়িকে বরণ করে নাও। বন্ধ করো এইসব। বাবা বাবা আপনি বাবা বাবা আপনি কি হয়েছে মা? জ্যোতি তোর দাদুকে গিয়ে দেখুনি কি করছেন, একটু গিয়ে দেখ না তুই। না না মা, শান্ত হও মা, কিচ্ছু হয়নি। তুমি স্বপ্ন দেখেছো বাজে। স্বপ্ন? হ্যাঁ, কিচ্ছু হয়নি মা। কি দেখছিস এখানে? ইয়ার কি হচ্ছে নাকি? চল। এরপর তো জ্যোতি নিজের কাকাকে কোলে নিয়ে ঘুরবে। এই বয়সে কেউ বিয়ে করে নাকি রে? হ্যাঁ, ও তো শুধু সম্পত্তির জন্য বিয়ে করেছে রে। এই ভাগ ভাগ ভাগ। আরে বাবা, মা মা, মা বাড়ির পরিস্থিতি কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। তুমি বাবাকে বোঝাও না। তুমি চাইলে আমাকে 2-3টে থাপ্পড় আরো মারো, কিন্তু আমি জানি তুই আমায় কি বলতে চাস। মা একবার আমার কথাটা শোনো, একবার। তুমি একবার ভাবো যে দাদু সংসার করার জন্য বিয়ে করছে না, নিজের জন্য একজন সঙ্গী যে সব সময় থাকবে, দাদুর একাকিত্বের সঙ্গী হয়ে থাকবে। তোমার মনে আছে মা, যখন দাদুর শরীরটা খারাপ হয়েছিল, যদি কিছু হয়ে যেত, হসপিটাল নিয়ে যাওয়া তো দূরের কথা, আমরা সকালে জানতে পারতাম। এবার তুমি নিজেই ভাবো, এই বয়সে নিজের জন্য সঙ্গী খোঁজা অপরাধ? একবার একবার আমার কথাটা ভেবে দেখো প্লিজ। একে দেখো, এই হলো আমার সেই ছেলে যাকে তুমি বোঝাতে চেয়েছিলে। তোর লজ্জা করছে না? তুই বাড়িতে বসে নেশা করছিস। এই বয়সে যে তুমি বিয়ে করলে তোমার লজ্জা করছে না? এবার এই বাড়িটাকে ওই মহিলার নামে করে দিন। এই কারণেই ও তোমাকে ভাসিয়েছে না? তুমি শান্ত হও। কি শান্ত হব আমি? তোমার শরীর খারাপ না, করবে। আমার শরীর খারাপ হবে না। এই যে দেখো দেখো, আমি বললাম না, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। আরে আমার কথা শোনো। বাবা, দাদু দাদু দাদু, ওঠো ওঠো। মেরে ফেললে তো তুমি দাদুকে বাবা, এটাই তো চেয়েছিলে। পাড়াপড়শি তো সংসারে ঘি ঢেলেই দিয়েছিল, কিন্তু তুমি তো সেখানে আগুনও জ্বালিয়ে দিলে তুমি। দাদু দাদু কি ভুলটা করেছিল বলো তো? দাদু তো এটাই চেয়েছিল, কেউ সঙ্গী হোক, দাদুর সাথী হোক, যে দাদুকে সবসময় খুশি রাখবে। দাদুর যখন হুটহাট কাশি হয়,
কেউ তো থাকবে যে ওনাকে জল এনে দেবে। সব সময় একা হয়ে পড়ে থাকতো। এমন কি ভুল করে ফেলেছিল দাদু বিয়ের সিদ্ধান্ত নিয়ে? তুমি দাদুর সিদ্ধান্তে কিছু বলার আগে একবার যদি দাদুর মনের কথাটা বুঝতে, যদি একবার আমার কথাটা শুনে নিতে, যদি একবার। এই রাগের আগুনে শুধু দাদুরই মৃত্যু হয়নি, আমাদের সবার একটা ভালো ভবিষ্যৎ, আমাদের স্বপ্ন, আমাদের আনন্দ সবকিছু শেষ হয়ে গেছে, সব পড়ে গেছে। ব্যাস বাবা, বাবা কি করলাম আমি এটা? আমি এটা কি করলাম? যেও না, যেও না প্লিজ মা, মা প্লিজ। বন্ধুরা, একটা হাসি খুশিতে ভরা পরিবার শুধুমাত্র একটা ছোট ঘটনায় ধ্বংস হয়ে গেল। যদি সুভাষ তার বাবার জায়গায় নিজেকে বসিয়ে একবার ভাবত। এরকম তো বহু ঘটনাই ঘটেছিল যখন হীরালাল বাবু নিজের সন্তানের আনন্দের জন্য নিজের আনন্দগুলোকে বিসর্জন দিয়েছিলেন, কিন্তু সুভাষ নিজের বাবার একটা আনন্দের জন্য বোঝাপড়া করে উঠতে পারেনি। হীরালাল বাবু নিজের জন্য সঙ্গিনী শুধুমাত্র এই কারণেই আনতে চেয়েছিলেন, কারণ বৃদ্ধ বয়সে সে নিজের পুত্র এবং পুত্রবধূর ওপর বোঝা হয়ে থাকতে চাননি। কিন্তু সুভাষকে বোঝানোর মতোই কেউ ছিল না। সুভাষের কাছে সমাজ এবং মানুষ এত বড় হয়ে গেছিল যে সে তার নিজের বাবার আনন্দই উপলব্ধি করতে পারেনি। সুভাষ যদি একটু বুদ্ধিমত্তার সাথে কাজ করত, তাহলে এই পুরো পরিবার ধ্বংস হবার থেকে বেঁচে যেত। অন্যায় আসলে একটা জেদ যে মানুষকে সব সময় বেঁধে রাখে, আর কোনো অন্যায় কোনো প্রশ্নের উত্তর কখনোই হতে পারে না। এবার আমি অনুমতি চাইছি, আবার দেখা হবে কোনো একটা সত্যি ঘটনাকে সঙ্গে করে। ততদিন দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট। এখন আর ভয় নয়, জয় করুন।